এপিসোড 10-এর শুরুতে আমরা ইভানকে দেখি যে একটি রেস্টুরেন্টে এসে এক মহিলার সঙ্গে দেখা করে। মহিলা তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? ইভান জানায়, আমি দোকিউর ফ্রেন্ড। উনি কি আপনার ছেলে? মহিলা সম্মতি দেয়। মহিলা বলে, আমার ছেলে এখানে নেই। আমি আর আমার হাজব্যান্ড আজ এখানে এসেছি। আজ আমাদের অ্যানিভার্সারি। ইভান উত্তর দেয়, আমি জানি। আমি শুধু আপনাকে সালাম দিতে এসেছি। রিসেন্ট আপনার ছেলে এবং আপনার হাজব্যান্ড দুজনেই আমার বাড়িতে এসেছিলেন আমার সাথে দেখা করতে। মহিলা বলে, এটা তো ভালো কথা। আচ্ছা, আপনি কি করেন? ইভান তার বিজনেস কার্ডটি এগিয়ে দিয়ে বলে, আমি একটি সিকিউরিটি কোম্পানি পরিচালনা করি। আপনাকে শুধু ছবিতে দেখেছিলাম, আজ সরাসরি কথা বলতে পারছি। আপনি সত্যি খুবই গর্জিয়াস। মহিলা একটু স্মাইল করে আর বলে, আপনিও খুবই ভদ্র। ঠিক তখনই অ্যাসেম্বলিম্যান এসে উপস্থিত হয়, মহিলার হাজব্যান্ড। মহিলা বলে, আমি রেস্টরুমে যাচ্ছি, তোমরা কথা বলো। অ্যাসেম্বলিম্যান ইভানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিভাবে জানলে আমি এখানে থাকবো? ইভান শান্তভাবে বলে, আমি চাইলে কাউকেই ট্র্যাক করতে পারি। অ্যাসেম্বলিম্যান আবার জিজ্ঞাসা করে, তুমি কি বলবে এখানে আসার উদ্দেশ্য কি? ইভান বলে, ঠিক আছে। আপনি জানেন তিজিয়ং যে আপনার ছেলের জন্য হয়ে জেলে গিয়েছিল, সে এখন বেরিয়ে এসেছে এবং আপনার ছেলের পিছনে লেগেছে, তাকে মারার প্ল্যান করছে। কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাদের সিকিউরিটি ফার্ম আপনাদের রক্ষা করতে পারবে যদি আপনি চান। অ্যাসেম্বলিম্যান বলে, আমি আমার ছেলের কেসটি তোমার হাতে দিয়েছিলাম। এর মানে এটা না যে আমি হ্যান্ডেল করতে পারবো না, কারণ আমি জানতাম তুমি এই বিষয়ে পারফেক্ট। কেউ না কেউ কোনো বিষয়ে পারফেক্ট থাকে, আর এর জন্যই আমি তোমাকে চুজ করেছিলাম। ইভান স্মাইল করে আর বলে, আপনার কথা বলার ধরন অন্যরকম লাগছে। অ্যাসেম্বলিম্যান কঠিন কণ্ঠস্বরে বলে, যদি তুমি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো, তোমাকে এর জন্য অনুশোচনা করতে হবে। তুমি জানো এর পরিণতি কি হতে পারে। ইভান উত্তর দেয়, ঠিক আছে, আমি বুঝেছি। এরপর মহিলা ফিরে আসে আর ইভান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করে, ওর কি দরকার ছিল? অ্যাসেম্বলিম্যান বলে, হেল্প চাইতে এসেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। মহিলা অবাক হয়ে বলেন, তুমি মানা কেন করলে? লোকটা তো ভালোই মনে হলো, আর আমাদের ছেলের ফ্রেন্ডও, তার সাহায্য করা উচিত ছিল তোমার। অ্যাসেম্বলিম্যান বলে, ঠিক আছে, আমি তাকে কল করব। পরের সিনে আমরা দেখি কিছু লোক ইভানকে মারার জন্য তার বাড়ির সামনে এসে পৌঁছায়, আর ইভান তার ক্যামেরায় তাদেরকে দেখছিল। তারা যখন তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, তখন তার অ্যালার্ম বিপ বেজে উঠে। ইভান সঙ্গে সঙ্গে বুঝতে পারে আমাকে মারার জন্য কারা এসেছে। সে তলোয়ার বের করে লোকগুলোর দিকে তাক করে বলে, এভাবে কারো বাড়িতে ঢুকার নিয়ম নেই। তারপর সে একাই সমস্ত হামলাকারীদের মারতে শুরু করে। এক পর্যায়ে সে সবাইকে মেরে ফেলে। শেষে নিজে নিজে বলে, আচ্ছা, তাহলে অ্যাসেম্বলিম্যান এটা করিয়েছিল। পরের সিনে আমরা দেখি তিজং এবং ইয়নশিক একসঙ্গে ড্রিঙ্কস করছিল। ইয়নশিক তাকে কিছু কথা বলে। সে বলে, আমি আগে অনেক বেশি অ্যালকোহলিক ছিলাম, সবসময় অ্যালকোহল খেতাম। কিন্তু তিজং বলে, আমার তো সেটা মনে হয় না। তারপর ইয়নশিক নিজের অতীতের গল্প শোনানো শুরু করে। ড্রিঙ্কস করে আমি সবসময় বাড়িতে ফিরতাম, আর আমার ওয়াইফের সঙ্গে সবসময় আমার ঝগড়া লেগে থাকতো। একদিন আমি রাগ করে বাড়ি থেকে চলে যাই, কিন্তু যখন ফিরে এলাম দেখি সেখানে আগুন লেগে গেছে। রাগের মাথায় সেখান থেকে বের হওয়ার সময় আমি জ্বলন্ত সিগারেট সেখানে ফেলে গিয়েছিলাম, আর সম্ভবত সেখান থেকেই আগুনটি ধরেছিল। আর আমি ভিতরে গিয়ে আমার ওয়াইফকেও বাঁচাতে পারিনি। তখন আমার বাইরে দাঁড়িয়ে থাকাই ঠিক মনে হয়েছিল। আমার ভীষণ দ্বিধা হচ্ছিল। পুলিশ ধরে নিয়েছিল যে আমি আমার স্ত্রীকে মেরেছি। কোন হাজব্যান্ডই বা তার ওয়াইফকে বাঁচানোর জন্য ভিতরে যাবে না? সে আরও বলে, আমি সবসময় ভাবি আমাকে ওর সাহায্য করা উচিত ছিল, কিন্তু তখনও আমি দ্বিধায় পড়ে যাই। তিজং তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি আপনি এমন মানুষ নন। আপনি একবারও দ্বিধা করেননি, শুরু থেকেই আমাকে সাহায্য করে এসেছেন। পরের দৃশ্যে আমরা ইলগুকে দেখি, যে ইওয়ানের সঙ্গে কথা বলছে। ইলগু বলে, তিজং তো প্রায় আমার হাতেই ছিল, কিন্তু সে পালিয়ে গেল। ইওয়ান বলে, ঠিক আছে, তুমি আবার তাকে ধরতে পারবে, চেষ্টা চালিয়ে যাও। এরপর ইভান অনেকগুলো ক্যামেরার ফুটেজ দেখছিল। একটা ক্যামেরা সে ইনবি এবং ইয়নশিককে দেখে, যারা তিজংকে সাহায্য করছিল। তখনই নেনি তার জন্য খাবার নিয়ে আসে। ইভান বলে, এখানে দুজন মানুষ আছে যারা তিজংকে সাহায্য করছে, কিন্তু কেন করছে তা জানি না। নেনি বলে, সম্ভবত তারা টাকা পেয়েছে। ইভান বলে, এটা সম্ভব নয়, তিজংয়ের কাছে কোনো টাকাই নেই। নেনি বলে, হয়তোবা তারা কোনো রিলেটিভ। ইভান বলে, না, এই দুজনের মধ্যে একজন সেই মানুষ যাকে তিজং জেল থেকে চেনে, আর তার সঙ্গে এখন তার মেয়ে আছে, যে 20 বছর ধরে তার বাবা থেকে আলাদা ছিল, কারণ তার বাবা তার মাকে হত্যা করেছিল। নেনি বলে, তাহলে তো এটা এক ধরনের ধাঁধার মতো। ইভান বলে, তোমার কি মনে হয় আমি কি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব? পরের সিনে আমরা তিজংকে দেখি, যে তার গানটি প্রস্তুত করে নিয়েছিল। পিছনে ইনবি থাকে, যে তাকে দেখছিল আর তার প্রশংসা করে ফেলে। তিজং বলে, তুমি এখানে কি করছো? ইনবি বলে, খাবার প্রস্তুত, তুমি খেয়ে নাও। কিন্তু তিজং বলে, আমার ইচ্ছে নেই। ইনবি বলে, খাবার তৈরির জন্য কেউ একজন সময় নষ্ট করেছে, অ্যাটলিস্ট ট্রাই তো করো। ইনবির ফ্রেন্ড হানবুলও সেখানে চলে আসে। পরে সে চলে যায়। বাইরে এসে হানবুল জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? ইনবি বলে, আমি শুধু এসে তাকে খাবার খেতে বলছিলাম।
এখন আমি কনভিনিয়েন্স স্টোরে সিগারেট কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগলে বলো। হানবুল বলে আমার কিছুই লাগবে না। আর তার সাথে তিজংয়ের ব্যাপারে মজা করা শুরু করে। ইনবি তাকে মারতেই যাচ্ছিল কিন্তু হানবুল পালিয়ে যায়। এরপর ইনবি স্টোরে গিয়ে সিগারেট নেয়, কিন্তু সে হঠাৎ ইলগুকে দেখে ফেলে। ইলগু তাকে দেখে ফেলে, কিন্তু ইলগু তাকে চিনতে পারে না। ইনবি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তাড়াহুড়া করে সে সিগারেটটিও না নিয়ে চলে যায়। তখন ইলগু বাইরে এসে তাকে থামায় আর বলে হয়তোবা আমি তোমাকে কোথাও দেখেছি। ইনবি অস্বীকার করে এবং সেখান থেকে চলে যাচ্ছিল। ইলগু তাকে আবার থামায় আর বলে তোমার সিগারেটটা এখানে আছে, নিয়ে নাও, ভিতরে ভুলে রেখে গিয়েছিলে। ইনবি সিগারেটটি নেয় এবং চলে যায়, কিন্তু ইলগু তার পিঠে একটি দাগ দেখে ফেলে। এদিকে ইনবি তিজনকে কল করার চেষ্টা করছে। তারা খাবার খাচ্ছিল কিন্তু কল ধরছিল না। ইলগু চিলওয়ানের সঙ্গে কথা বলছিল, হঠাৎ সেই দাগটি আবার তার মনে পড়ে। সে বুঝতে পারে যখন সেই ইয়ানচিককে দেখতে গিয়েছিল তখন সেখানে তার মেয়ের পিঠে এই দাগটি ছিল। ইলগু ইনবিকে ধরার জন্য দৌড় দেয়। আমরা দেখি ইনবি তার বাইক নিয়ে চলছিল এবং পুলিশ তার পিছনে লেগে যায়। তারা তাকে ধরতে চায়। ইনবিও তাদের ইচ্ছা মতো ঘুরাতে থাকে। সে বাড়ির ভিতরে আসে এবং দুজনকে বলে পুলিশ এখানে এসেছে। পরের দৃশ্যে পুলিশ তাদের বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা কাউকেই পায় না। বাইরে গাড়িতে তারা দুজন বসেছিল। পরবর্তীতে তারাও পালিয়ে যায়। সেই সময় তাদের পিছনে ছুটে পুলিশ। তখনই আমরা দেখি তিজিয়ং, যে বাড়ির ভিতরেই ছিল এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরে সে তার বাইকে উঠে সেখান থেকে চলে যায়। জিয়নচিক গাড়ি নিয়ে গ্যারেজের কাছে আসে ঠিক করার জন্য, পুলিশও আসে সেখানে। ইলগু জিজ্ঞাসা করে তিজং কোথায়। সে বলে আমার জানা নেই। ইলগু চিৎকার করে বলে আমি জানি তুমি তাকে লুকিয়েছ, আমাদের বলো সে কোথায়। কিন্তু সে কিছুই বলে না। পরে চুলওয়ান ইয়নচিকের সঙ্গে কথা বলে আর বলে তুমি এমনটা কেন করছো, তুমি কি সৎ হতে পারবে না, বলো সে কোথায়। ইয়নচিক জিজ্ঞাসা করে তুমি কার কথা বলছো, তুমি কি একজন খুনিকে খুঁজতে চাও, নাকি এমন একজনকে খুঁজতে চাও যাকে ভুলভাল অভিযুক্ত করা হয়েছে আর সে যে কিছুই করেনি সেটা সে প্রমাণ করতে চাচ্ছে। পরবর্তীতে তারা দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হানবেলকে দেখি, যে নিজের বাড়িতে ছিল। তখন বারবার কেউ তার কলিং বেল বাজাচ্ছিল। সে দরজাটি খুলে, কিন্তু আমাদের দেখানো হয় না কে ছিল। তারপর আমরা দেখি ইনবি এবং ইয়ংচিক তাদের বাড়িতে আসে। সেখানে এসে তারা ইভানকে পায় এবং হানবেলকে নিচে পড়া অবস্থায় পায়। ইনবি চিৎকার করে বলে তুমি কি করেছ। ইভান বলে আমি কিছুই করিনি, আমি তোমাদের দুজন সম্পর্কে জানতে চাচ্ছিলাম, কিন্তু সে আমাকে ভালোভাবে কোনো কিছুই বলেনি। ইয়নবি জিজ্ঞাসা করে তুমি আসলে কে। ইভান বলে তোমরা দুজন তিনজনকে সাহায্য করছো, আমি জানতে চাই কেন সে তোমাদের কি টাকা দিচ্ছে। কিন্তু তারা বলে না, আমরা শুধু সাহায্য করছি। ইভান বলে এটা সম্ভব না, কিছু না কিছু কারণ আছে, অবশ্যই আছে। ইনবি তাকে বকাঝকা দেওয়া শুরু করে এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু ইহান বলে আমি তোমাদের দুজনকে বুঝতে পারছি না, 20 বছর ধরে একসাথে ছিলে না, কিন্তু হঠাৎ এখন ভালো বন্ধু হয়ে গেছো। ইভান ইনবিকে বলে সে তোমার মাকে মেরেছিল, এখন তুমি কেন তার সঙ্গে আছো। ইনবি রেগে গিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ইভান তাকে দূরে ঠেলে দেয়। ইভান বলে তোমাকে তোমার মাকে রক্ষা করা উচিত ছিল, কিন্তু এখন তুমি তোমার বাবাকে রক্ষা করছো। ইনবি তাকে গালি দেয়। পরে সে আবার ইভানকে মারার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। ইয়নচিক তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেও কিছুই করতে পারে না। ইভান ইয়নচিককেও মারে এবং তার আঙুলগুলো ভেঙে দেয়। তারপর সে হাসতে থাকে। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তিজিয়ংকে দেখি, যে দোকিওর লোকেশন খুঁজছিল। পরবর্তীতে সে সেখানে পৌঁছে যায়। দোকিও চিৎকার করে, সে বলে তুমি কোথায় গিয়েছিলে, আমি অনেক সময় ধরে তোমার অপেক্ষা করছি। তিজিয়ং বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, যা ভুল করেছো তা স্বীকার করো এবং ক্ষমা চাও। কিন্তু সে বলে আমি তা করব না, আমি তা করিনি, সবকিছু ইভানের পরিকল্পনা ছিল। তিজং বলে তাহলে এখন আর এসব কিছু আমার জন্য ম্যাটার করে না, কারণ তুমি মারা যাবে। তারপর তিজং তার গান বের করে এবং সবাইকে শুট করা শুরু করে। তিজং এর গানটি কোনো সাধারণ গান ছিল না, এর ভিতর থেকে ছোট ছোট কাটার মতো কিছু একটা বের হচ্ছিল। সাংহান দোকিউকে বলে তুমি চলে যাও, আমি তাকে দেখে নিব। দোকিউ সেটা করে সেখান থেকে পালিয়ে যায়। এবার সাংহান তার সঙ্গে লড়াই শুরু করে। প্রথমে তিজং কিছুই করতে পারছিল না, হেরে যাচ্ছিল। কিন্তু যখনই সাংহানের পা আটকে যায়, তিজং সেই সুযোগ নেয় এবং কিছু একটা দিয়ে তাকে আঘাত করা শুরু করে। তিজং নিচে আসে দোকিউকে ধরার জন্য, কিন্তু সেখানে আরও লোক চলে আসে। সে অন্য জায়গা দিয়ে আসে এবং দোকিউকে দেখে, দোকিউ তাকে দেখে। তারপর দোকিউ নিজের গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যায়। তিজংও তার বাইক নিয়ে তাকে অনুসরণ করা শুরু করে। এটা সেই সিন যা আমরা এপিসোড 1 এর শুরুতে দেখেছিলাম। সাংহান এবং তার লোকেরাও গাড়িতে বসে তাকে ফলো করছিল। তারপর তারা টানেলের ভিতরে প্রবেশ করে। এই সিন অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। তিজং গুলি চালাচ্ছিল, দোকিও গুলি চালাচ্ছিল। তিজং বাইক সাইডে নিয়ে আসে এবং দোকিওকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু প্রথমে কিছুই হয় না। তারপর সাংহান গাড়ি নিয়ে বাইকের সামনে চলে আসে আর হঠাৎ গাড়িটি স্লো করে দেয়, যার কারণে তিজং এর বাইক গাড়ির ভিতরে ঢুকে যায়। তিজং গাড়ির ভিতরে ঢুকেও বাকিদের সঙ্গে লড়াই করা শুরু করে। তারা একে অপরের দিকে গুলি চালাচ্ছিল। তিজং গাড়িতে থাকা সবাইকে মেরে ফেলে, সাংহানকেও গুলি করে এবং মেরে ফেলে।
তিজং এবার গাড়ি চালাতে শুরু করে। সে দোকিউকে ফলো করছে। দুইজন একে অপরের দিকে গুলি চালাচ্ছিল। তিজং তার গাড়ি ওর সামনে নিয়ে আসে এবং টানতে শুরু করে, কিন্তু দেখতে পায় একটি ট্রাক আসছে। তিজং পিছনে সরে যায় এবং দোকিউর সঙ্গে ট্রাকটি ধাক্কা খেয়ে যায়। পরে তিজং দোকিউকে চেক করার জন্য তার কাছে আসে। সে কোনো রিয়াকশন দেখাচ্ছিল না, সম্ভবত মারা গেছে। কিন্তু তখনই তার ফোনটি বেজে ওঠে। তিজং ফোন ধরে। ফোনের ওপাশে ইভান ছিল। তিজং ফোনটি দেখে বুঝতে পারে যে এটা তার বসের কল হবে। তিজং ফোনটি পিক আপ করে। প্রথমে কেউ কিছু কথা বলছিল না। ইভান বুঝে এবং বলে, আমার উপহার কেমন লাগলো? আমি জানতাম তুমি জিতবে। তোমার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত। তুমি 5 মিলিয়ন ওন নিবে কি? পরে সে তাকে মিস্টার ভিটামিন বলে ডাকে। এই নাম শুনে তিজং বুঝতে পারে যে এসব কিছুর মাস্টারমাইন্ড কে ছিল। ইভান তখন ব্রিজে এসে দাঁড়ায় এবং বলে, এত খুব খারাপ অবস্থা, অত খুব বাজেভাবে মারা গেছে। তখন তিজং চারপাশে তাকাতে থাকে এবং কিছুক্ষণ পর ইভানকে দেখতে পায়, যে কিনা তার দিকে তাকিয়েছিল। ইভান বলে, আমি চাই আমরা একসাথে কাজ করি। এখন থেকে তুমি আমার পার্টনার হয়ে যাও। তোমার উপর যেসব অভিযোগ আছে আমি সব মুছে দেব। তুমি তোমার নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। আর আমি তোমার সবকিছু আবার রিস্টোর করে দিতে পারি। তিজং জবাব দেয়, তুমি কি সত্যি এটা করতে পারবে? তাহলে সময়কে পিছনে ফিরিয়ে দাও। তুমি আমার ভাইকে মেরে ফেলেছ, আমার জীবন নষ্ট করে দিয়েছ। ইভান শান্তভাবে বলে, হ্যাঁ আমি জানি। আমি তোমার ভাইয়ের হত্যাকারীকে মেরেছি, তোমার প্রতিশোধও সম্পূর্ণ করেছি। এখন তোমার আর কি চাই? তিজং বলে, তুমি জানতে চাও আমার আর কি চাই? তুমি যত ভুল করেছ তার সবকিছুর মূল্য তোমাকে দিতেই হবে। চিন্তা করো না, পরের বার আমি শুধু তোমার খুঁজেই আসবো। একথা বলে তিজং ফোনটি কেটে দেয় এবং ফুল একটা অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ইভানকে দেখি যে তার গাড়িতে ছিল এবং কোনো একটা জায়গায় যাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় সে দোকিউর বাবা মাকে হত্যা করেছে। সেখানে আমরা দেখি অ্যাসেম্বলিম্যান এখনও জীবিত ছিল, আর ইভান অ্যাসেম্বলিম্যানকে তার জীবনী বলা শুরু করে। সে বলে, অতীতে কি হয়েছিল জানো? আমার প্যারেন্টস তাদের প্রপার্টি চেঞ্জ দিতে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তাদের এই সিদ্ধান্তের উপর আমার খুব রাগ উঠে, আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি তাদের দুজনকেই মেরে দেই। যখন তাদের মৃতদেহ আমি দেখছিলাম তখন ভাবছিলাম কিভাবে এই প্ল্যানিংটা সাজাবো, কিন্তু তখনই জানা যায় যে একজন অপরাধী রিসেন্ট মুক্তি পেয়েছে, যে কিনা আমাদের বাড়ির কাছেই থাকে। আমি পুলিশে যাই এবং বলি এই মানুষটা আমার প্যারেন্টসকে হত্যা করেছে। অপরাধী পালাতে চাইলে পুলিশ তাকে গুলি করে এবং হত্যা করে দেয়। তখনই আমি সিদ্ধান্ত নেই ভবিষ্যতে আমি কারো জীবন বাঁচানোর জন্য এরকম কাজ করতে পারি, আর এটাকেই আমি ক্যারিয়ার হিসাবে নেই। আর এই ঘটনা আমি আগে কাউকেই জানাইনি। তারপর সে অ্যাসেম্বলিম্যানকে হত্যা করে ফেলে। পরের সিনে আমরা ইভানকে দেখি, যে ইয়ানশিকের শপে ছিল। সে চারপাশের সবকিছু চেক করছিল। একটি বইতে একটি ছবি দেখে, যেখানে ইনবি তার বাবার সঙ্গে ছিল, কিন্তু মায়ের ছবি পুড়ে গিয়েছিল। ইভান বলে, বুড়ো মানুষটি এখনো আফসোস করছে। পরে সে সেই ছবিটি জ্বালিয়ে দেয় এবং নিজের সঙ্গে কথা বলে যে সামনে তিজং কি করতে যাচ্ছে। আর এর সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড 11 রিলিজ হবে বুধবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পরে তিজং দোকিউকে চেক করার জন্য তার কাছে আসে। সে কোনো রিয়াকশন দেখাচ্ছিল না, সম্ভবত মারা গেছে। কিন্তু তখনই তার ফোনটি বেজে ওঠে। তিজং ফোন ধরে। ফোনের ওপাশে ইভান ছিল। তিজং ফোনটি দেখে বুঝতে পারে যে এটা তার বসের কল হবে। তিজং ফোনটি পিক আপ করে। প্রথমে কেউ কিছু কথা বলছিল না। ইভান বুঝে এবং বলে, আমার উপহার কেমন লাগলো? আমি জানতাম তুমি জিতবে। তোমার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত। তুমি 5 মিলিয়ন ওন নিবে কি? পরে সে তাকে মিস্টার ভিটামিন বলে ডাকে। এই নাম শুনে তিজং বুঝতে পারে যে এসব কিছুর মাস্টারমাইন্ড কে ছিল। ইভান তখন ব্রিজে এসে দাঁড়ায় এবং বলে, এত খুব খারাপ অবস্থা, অত খুব বাজেভাবে মারা গেছে। তখন তিজং চারপাশে তাকাতে থাকে এবং কিছুক্ষণ পর ইভানকে দেখতে পায়, যে কিনা তার দিকে তাকিয়েছিল। ইভান বলে, আমি চাই আমরা একসাথে কাজ করি। এখন থেকে তুমি আমার পার্টনার হয়ে যাও। তোমার উপর যেসব অভিযোগ আছে আমি সব মুছে দেব। তুমি তোমার নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। আর আমি তোমার সবকিছু আবার রিস্টোর করে দিতে পারি। তিজং জবাব দেয়, তুমি কি সত্যি এটা করতে পারবে? তাহলে সময়কে পিছনে ফিরিয়ে দাও। তুমি আমার ভাইকে মেরে ফেলেছ, আমার জীবন নষ্ট করে দিয়েছ। ইভান শান্তভাবে বলে, হ্যাঁ আমি জানি। আমি তোমার ভাইয়ের হত্যাকারীকে মেরেছি, তোমার প্রতিশোধও সম্পূর্ণ করেছি। এখন তোমার আর কি চাই? তিজং বলে, তুমি জানতে চাও আমার আর কি চাই? তুমি যত ভুল করেছ তার সবকিছুর মূল্য তোমাকে দিতেই হবে। চিন্তা করো না, পরের বার আমি শুধু তোমার খুঁজেই আসবো। একথা বলে তিজং ফোনটি কেটে দেয় এবং ফুল একটা অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ইভানকে দেখি যে তার গাড়িতে ছিল এবং কোনো একটা জায়গায় যাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় সে দোকিউর বাবা মাকে হত্যা করেছে। সেখানে আমরা দেখি অ্যাসেম্বলিম্যান এখনও জীবিত ছিল, আর ইভান অ্যাসেম্বলিম্যানকে তার জীবনী বলা শুরু করে। সে বলে, অতীতে কি হয়েছিল জানো? আমার প্যারেন্টস তাদের প্রপার্টি চেঞ্জ দিতে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তাদের এই সিদ্ধান্তের উপর আমার খুব রাগ উঠে, আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি তাদের দুজনকেই মেরে দেই।
যখন তাদের মৃতদেহ আমি দেখছিলাম তখন ভাবছিলাম কিভাবে এই প্ল্যানিংটা সাজাবো। কিন্তু তখনই জানা যায় যে একজন অপরাধী রিসেন্ট মুক্তি পেয়েছে, যে কিনা আমাদের বাড়ির কাছেই থাকে। আমি পুলিশে যাই এবং বলি এই মানুষটা আমার প্যারেন্টসকে হত্যা করেছে। অপরাধী পালাতে চাইলে পুলিশ তাকে গুলি করে এবং হত্যা করে দেয়। তখনই আমি সিদ্ধান্ত নেই ভবিষ্যতে আমি কারো জীবন বাঁচানোর জন্য এরকম কাজ করতে পারি। আর এটাকেই আমি ক্যারিয়ার হিসাবে নেই। আর এই ঘটনা আমি আগে কাউকেই জানাইনি। তারপর সে অ্যাসেম্বলিম্যানকে হত্যা করে ফেলে। পরের সিনে আমরা ইভানকে দেখি, যে ইয়ানশিকের শপে ছিল। সে চারপাশের সবকিছু চেক করছিল। একটি বইতে একটি ছবি দেখে, যেখানে ইনবি তার বাবার সঙ্গে ছিল, কিন্তু মায়ের ছবি পুড়ে গিয়েছিল। ইভান বলে বুড়ো মানুষটি এখনো আফসোস করছে। পরে সে সেই ছবিটি জ্বালিয়ে দেয় এবং নিজের সঙ্গে কথা বলে যে সামনে তিনজন কি করতে যাচ্ছে। আর এর সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড 11 রিলিজ হবে বুধবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।